আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। হিসাব বিজ্ঞান ক্লাসের বিগত দুইটা ক্লাস হয়েছে এই হিসাব অধ্যায়ের উপরে। সৃজনশীল প্রশ্ন 1 এবং 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই পড়ার ধারাবাহিকতায় হিসাবে সৃজনশীল প্রশ্ন 3 নিয়ে আলোচনা করব। প্রতিটা আইটেম আমরা অ্যানালাইসিস করব এবং দেখব যে কিভাবে হিসাব খাত, শ্রেণী, ডেবিট ক্রেডিট ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তোমাদের আশা করি একটি সুস্পষ্ট ধারণা সৃষ্টি হবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। ক্লাসের প্রথম একটা আইটেম আমি বোর্ডে উঠিয়ে রেখেছি, সেটা নিয়ে কথা বলবো। প্রথমে দেখো, এখানে সৃজনশীল প্রশ্ন 3 আছে হিসাব অধ্যায়ের। রড ও সিমেন্টের পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান মেসার্স পদ্মা স্টিল এর 2017 সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। মার্চ 2, 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা। একটা আইটেম আমরা প্রথমে পেলাম কি 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা। এখানে খেয়াল করে দেখো যে প্রথমেই দেখি এই রড এবং সিমেন্টের পাইকারি ব্যবসায় যে প্রতিষ্ঠানের হিসাবগুলো নিয়ে আমরা কাজ করছি, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে রড ও সিমেন্টের। তাহলে রড ও সিমেন্টে যদি হয়ে থাকে তাহলে সিমেন্ট হচ্ছে সেই প্রতিষ্ঠানের কাঁচামাল, ঠিক নয় কি? কাঁচামাল যদি হয়ে থাকে তাহলে এটা ক্রয় করা হয়েছে, পুনরায় কি বিক্রয়ের জন্য ক্রয়টা করা হয়েছে। তাহলে আমরা এই হিসাবটাতে কি হতে পারে দেখো, যে যদি ক্রয় করা হয় পুনরায় বিক্রয়ের জন্য তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, আমার সম্পত্তি হ্রাস পেয়েছে, সম্পত্তি চলে গেছে, নগদটা হচ্ছে তার হলো সম্পদ, লিকুইডিটি, প্রতিষ্ঠানের কি সম্পত্তি হিসাব। তো হিসাব খাতে প্রথমে দেখো ক্রয় হিসাব কি হবে, একটা আমরা পেলাম কি ক্রয় হিসাব ডেবিট, তারপরে কি নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এটা তো গেল হিসাব খাত দেখলাম। আমরা শ্রেণীটা দেখি, ক্রয় হিসাবটা কি? ক্রয় করলে কি হয়? আয় হয় না ব্যয় হয়? ক্রয় করলে ব্যয় হয়, তাই না? টাকা চলে যায়। তাহলে এটা হচ্ছে ব্যয়। আর নগদান হিসাবটা কি? সম্পদ, সম্পদ। তাহলে কি কারণে ডেবিট ক্রেডিট হলো? একটা কারণ তো আছে, তাই না? ক্রয় করলে কি হয়েছে আমাদের, ওই যে সব আদম আগে দিয়েছিলাম, সেখানে দেখবা যে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর হচ্ছে সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে দেখো সম্পদ হ্রাস পেয়েছে, এখানে সম্পদ চলে গেছে বলে ক্রেডিট হয়েছে, তাহলে সম্পত্তি হ্রাস পেয়েছে আর ব্যয়টা কি হয়েছে, ব্যয়টা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য ডেবিট হয়েছে। এটা হচ্ছে কারণ। তাহলে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় করা হয়েছে 4 লক্ষ টাকায়, সেখানে ক্রয় হিসাব হয়েছে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যয় হিসাব ছিল ক্রয় হিসাবটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, নগদ চলে গেছে, সম্পত্তি হ্রাস পেয়েছে। এরপরে আমরা চলে যাব 2 নম্বর আইটেমে। এখানে 2 নম্বরে কি বলেছে, মার্চের 6 তারিখে দেখো রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয়। মার্চের 6 কি আছে, রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় 40,000 টাকা। আচ্ছা, রড ও সিমেন্ট পরিমাপের জন্য, যেহেতু রড এবং সিমেন্টের পাইকারি ব্যবসায় ক্রয় বিক্রয়ের জন্য কি করতে হয়, একটা পরিমাপ করতে হয়। বিক্রয়ের ক্ষেত্রে সেটা কী করে পরিমাপ করে বিক্রি করতে হয়। তো এখানে
জন্য নতুন একটা স্কেল ক্রয় করা হয়েছে। স্কেলটা হচ্ছে এমনিতেই যে নর্মালি ওয়েট করা হয় সেটা কিন্তু রড এবং সিমেন্টের দোকানে খেয়াল করে দেখবা তাদের একটা অন্য ধরনের ওয়েট মেশিন আছে, সেটাকেই বলছে। তো এখানে নতুন একটা ওয়েট মেশিন ক্রয় করা হয়েছে। সেটা কি অফিসের জন্য? কি এটা কি 1 বছরের জন্য করা হয়েছে? না, এটা ক্রয় করা হয়েছে, এটা 1 বছরের বেশি সময় ধরে আমাদেরকে সার্ভিস দেবে, মানে সেই প্রতিষ্ঠানকে সার্ভিস দেবে। তাহলে এটা কি হচ্ছে? অফিস সরঞ্জাম হিসাবে, এটা অফিসে একটা সরঞ্জাম ক্রয় করা হয়েছে যেটা 1 বছরের অধিক সময় ধরে সার্ভিস দেবে। তাহলে অফিস সরঞ্জাম হিসাব হবে একটা, আমরা পেলাম অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আচ্ছা, ডেবিটটা পরে বলছি, কেন ডেবিট হচ্ছে, আগে হিসাব দুটো লিখে নিই তারপরে বলছি। অফিস সরঞ্জাম হিসাব। আর এটা কী পেলাম আমরা? নগদান হিসাব, যেহেতু নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, নগদান হিসাব। এখন খেয়াল করে দেখো, অফিস সরঞ্জাম হিসাব আর নগদান হিসাব কেন হলো? নগদান হিসাব তো চলে গেল, সেটা তো আমরা বুঝতেই পারছি, সম্পত্তি হ্রাস পেলো, তাই না? সম্পত্তি কি হলো? হ্রাস পেলো। সম্পত্তি হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। অফিস সরঞ্জাম বলতে সম্পত্তি, তাই না? এটা তো প্রতিষ্ঠানে 1 বছরের অধিক সময় ধরে সার্ভিস দিবে, তাহলে এটা তো সম্পত্তি। তাহলে কি হচ্ছে? অফিস সরঞ্জাম সেটা কি? সম্পত্তি বৃদ্ধি পেল, প্রতিষ্ঠানের সম্পত্তিটা বৃদ্ধি পেল। সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে এখানে এখন লিখতে পারি সম্পত্তি ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়। আমাদের 2 নম্বর আইটেমটা নিয়ে আলোচনা করা শেষ। পরে আমরা চলে যাব মার্চের 9 তারিখে বলেছে পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি। মার্চের 9 তারিখ পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি কত? 2 লক্ষ টাকা। আচ্ছা, পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি। চেক পেলে কি হবে? চেকটা কোথায়? চেক পেলাম আমরা পূর্বের পাওনা বাবদ, মানে কখনো আমরা অতীতে বিক্রয় করেছিলাম, তার টাকাটা কি বিক্রয় করেছিলাম? বাকিতে বিক্রয় করেছিলাম, যে টাকাটা আমরা পাইনি আমরা পাবো, প্রাপ্য হিসাবে আমাদের দেনাদার আছে আমাদের, সে আমাদেরকে দিবে, ঠিক আছে? তাহলে এখানে কিসে পেলাম আমরা? চেকের মাধ্যমে পেলাম। চেক হিসাব হলে কি হয়? চেকটা আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থাকে না, চেকটা ব্যাংকে চলে যায়, ব্যাংকের মাধ্যমে সেটা কি হয়? নগদ অর্থে রূপান্তর হয়। আচ্ছা, তো এখানে যেহেতু চেক কথাটা উল্লেখ আছে, সেহেতু একটা হিসাব কি হবে? ব্যাংক হিসাব হবে। একটা হবে ব্যাংক হিসাব। আর এটা কি হচ্ছে? পূর্বের পাওনা বাবদ পেয়েছি, তার মানে পূর্বে আমরা একটা টাকা পেতাম, সে টাকাটা এখন পেয়েছি। তাহলে কি হলো? বিবিধ দেনাদার হিসাব হতে পারে অথবা প্রাপ্য হিসাব হতে পারে। বিবিধ দেনাদার প্রাপ্য হিসাব। আচ্ছা, তাহলে ব্যাংক হিসাব আমাদের কি প্রতিষ্ঠানের? কি ব্যাংক হিসাবটা হচ্ছে সম্পত্তি। ব্যাংক হিসাবটা হচ্ছে সম্পত্তি। যেহেতু আমরা চেক পেয়েছি, সম্পত্তি আমাদের কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আর বিবিধ দেনাদার হিসাবটা হচ্ছে কি? আমাদের সম্পত্তি। যে টাকাটা আমরা অতীতে পেতাম সেটা তো আমাদের সম্পদ ছিল, এখন সে টাকাটা প্রাপ্তি হলো। তাহলে এটাও হচ্ছে সম্পদ হিসাব। সম্পত্তি তো না, সম্পদ বৃদ্ধি হয়েছে, আর এটা কি? সম্পদ হ্রাস পেয়েছে। যে টাকাটা আমাদের
পাওনা ছিল সে টাকাটা আমরা পেয়ে গেছি, সেটা হ্রাস হয়ে গেছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, আর সম্পদ হ্রাস হলে হচ্ছে ক্রেডিট। তোমরা দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো নাকি? দুইটা হিসাব পাওয়া গেল, একটা হচ্ছে ব্যাংক হিসাব, একটা বিবিধ দেনাদার এবং প্রাপ্য হিসাব। অতীতে আমরা বিক্রয় করেছিলাম, সে টাকাটা পাওয়া যায়নি, এখন পাওয়া গেল। সম্পদ ছিল দুইটাই, ব্যাংক সম্পদ, যেহেতু চেকটা ব্যাংকে গেল সম্পদ বৃদ্ধি পেল, এবং যেটা পাওনা ছিল সেই পাওনাদারের টাকাটা সে পরিশোধ করে দিয়েছে আমাদেরকে, আমরা পেয়েছি হাতে। আমার যে সম্পদটা ছিল সেই সম্পদটা হ্রাস হলো। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস হলে ক্রেডিট। এরপরের হিসাবে চলে যাব। ব্যাংক হতে উত্তোলন। 15 তারিখের হিসাব দেখো। ব্যাংক হতে উত্তোলন কত আছে? 1,50,000 টাকার অ্যামাউন্ট আমি লিখছি না, কারণ টাকাটা দুই দিকেই দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিটও সমপরিমাণ এবং ক্রেডিটও সমপরিমাণ টাকা দিতে হবে, সেটা তো আমরা জানি, সেজন্য টাকার অ্যামাউন্টও লিখছি না, শুধুমাত্র হিসেবটা অ্যানালাইসিস করছি আমরা। ব্যাংক হতে উত্তোলন, ব্যাংকে যে টাকা ছিল সেটা উত্তোলন করা হলো 1,50,000 টাকা। তাহলে কি উত্তোলন করে ব্যাংক থেকে উঠালাম যে টাকাটা, সেটা কি আসলো? নগদ আসলো আমার হাতে। একটা হচ্ছে নগদান হিসাব। আর যেহেতু ব্যাংকে ছিল, ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়েছি, ব্যাংকের টাকা কমে গেছে, আরেকটা হিসাব আসবে কি? ব্যাংক হিসাব। নগদ তো সম্পত্তি বা সম্পদ, নগদ হচ্ছে সম্পদ। সম্পদ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। যেহেতু নগদ টাকা হাতে এসেছে, ব্যাংক থেকে উত্তোলন করেছি, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর এটা কি? ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংকটাও সম্পদ। ব্যাংকের টাকা কমে যাওয়াতে কি ব্যাংক সম্পদ হিসাবটা কি হয়েছে? হ্রাস পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ব্যাংক হতে উত্তোলন 1,50,000 টাকা উত্তোলন করেছি, সেটা নগদ টাকা হাতে এসেছে আর ব্যাংকের টাকা কমে গেছে। সেহেতু যখন নগদ টাকা হাতে পেয়েছি, সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর ব্যাংক থেকে উত্তোলন করার ফলে ব্যাংকের টাকা কমে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে। সেজন্য হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, সম্পদ বৃদ্ধি এবং সম্পদ হ্রাস। এটা হচ্ছে কারণ। হিসাবের হলো শ্রেণী হচ্ছে এটা, আর কারণটা হচ্ছে এটা। এরপরে দেখো 18 তারিখে আছে রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় করা হয়েছে। 18 তারিখে রেজা ট্রেডার্সের নিকট ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। একটু খেয়াল করো, এই হিসাবটা হচ্ছে রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। এখানে নগদে কি বাকিতে কোনো কথাটাই উল্লেখ নেই, কিন্তু একটা নাম আছে রেজা
ট্রেডার্সের নিকট। যদি রেজা ট্রেডার্সের এই যে রেজা ট্রেডার্সের নিকট যে বিক্রয় করেছি, তাহলে আমাদের একটা নাম পেলাম। কার কাছে বিক্রয় করেছিলাম? রেজা ট্রেডার্সের নিকট। যেহেতু নাম দেওয়া আছে, ধরে নেব হিসাবটা বা লেনদেনটা বাকিতে হয়েছিল। লেনদেনটা কী হয়েছিল? বাকিতে ঘটেছিল। এখানে দেখো 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় করা হয়েছিল 1 লক্ষ টাকায়। এই হিসাবটা একটু দরকার আছে, পরে আমরা লিখে রাখি 200 ব্যাগ। আরেকটা হিসেবে এটা লাগবে 1 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে কি হলো? দেনাদারের সৃষ্টি হলো। একটা হিসাব হলো কি, বিক্রয় হিসাব পেলাম আমরা, বিক্রয় করেছি, বিক্রয় হিসাব পেলাম একটা, যেহেতু বিক্রয় করা হয়েছে। আর এটা কি হয়েছে? রেজা ট্রেডার্সের নিকট বিক্রয় করা হয়েছে। তাহলে রেজা ট্রেডার্স একটা নাম পেলাম। আমরা এখানে রেজা ট্রেডার্স লিখতে পারি, অথবা দেনাদার লিখতে পারি, দেনাদারের সৃষ্টি হলো, অথবা প্রাপ্য হিসাবও লিখতে পারি, প্রাপ্য হিসাবও লিখতে পারি। এখানে দেখো, তাহলে এটা তো সম্পদ, আমি টাকাটা পাবো, টাকাটা পাইনি, বিক্রয় করেছি কিন্তু বাকিতে বিক্রয় করেছি, যে টাকাটা এখনো হাতে আসেনি, কিন্তু এটা আমার সম্পদ, আমি পাবো, এটা আমার সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, কেননা বিক্রয় করেছি, টাকাটা পাইনি, কিন্তু বিক্রয়ের ফলে কি হয়েছে? সম্পদটা বৃদ্ধি পেয়েছে, আমি টাকাটা পাবো, আমার লাভ হবে। আর বিক্রয় করলে কি হয়? আয় হয়। বিক্রয় করলে কি হয়? আয় হয়। তাহলে আয় বৃদ্ধি, সব আদমে কি দেখেছিলাম আমরা? যে আদমে আয় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট হয়, আর হ্রাস পেলে ডেবিট হয়। সেহেতু আয় বৃদ্ধি পেয়েছে এখানে, তাহলে আয়টা ক্রেডিট হবে। আয় বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট হবে। এই হিসাবটাতে সম্পদও বৃদ্ধি পেয়েছে, আয়ও বৃদ্ধি পেয়েছে। বিক্রয় করেছি, আয় হয়েছে, কিন্তু টাকাটা আমরা হাতে পাইনি, দেনাদারের সৃষ্টি হয়েছে, সে টাকাটা আমি ভবিষ্যতে পাবো, এটা আমার সেই প্রতিষ্ঠানের জন্য কি? সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর আয় বৃদ্ধি পেলেও ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আছে দেখো, মার্চের 20 তারিখ 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান করা হলো 20 তারিখের হিসাব হচ্ছে 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। 25,000 টাকা। এই ব্যবসাটা হচ্ছে কি? রড এবং সিমেন্টের ব্যবসা। প্রতিষ্ঠান 100 টন রড আনার জন্য, মানে প্রতিষ্ঠান রড কিনেছে, সেটা নিয়ে আসার জন্য, প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য ট্রাক ভাড়া প্রদান করেছে 25,000 টাকা। ভাড়া দিয়েছি একটা, তাহলে কি হলো? নগদ টাকা দিয়ে ভাড়াটা দেওয়া হয়েছে। একটা হিসাব পেলাম আমরা, কি? নগদান হিসাব পেলাম। আচ্ছা, যেহেতু প্রতিষ্ঠানের পণ্য নিয়ে আসার জন্য ভাড়াটা দেওয়া হয়েছে, তাহলে ক্রয় করেছিলাম কোনো একটা পণ্য, কোনো একটা রড ক্রয় করা হয়েছিল প্রতিষ্ঠান থেকে। সেই রড যেখান থেকে ক্রয় করা হয়েছে, সেখান থেকে প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য ট্রাকের ভাড়া প্রদান করা হয়েছে। এটা কি?
ক্রয় করা পণ্যের পরিবহন দেওয়া ভাড়া দেওয়া হয়েছে, তাহলে এটি কি ক্রয় পরিবহন, ক্রয়কৃত পণ্যের ভাড়া দেওয়া হয়েছে যেটা নিয়ে আসার জন্য, তাহলে ক্রয় পরিবহন হচ্ছে এটা। ক্রয় পরিবহন নামে একটা হিসাব পাওয়া গেল। ক্রয় পরিবহন হিসাব। আচ্ছা, ক্রয় পরিবহনটা কি? এটা তো ব্যয়, তাই না? ভাড়া দিয়েছি, ভাড়াটা তো ব্যয়, হিসাবটা হলো ক্রয় পরিবহন, কিন্তু ভাড়া দেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্যয় হিসাব। তাহলে কি হয়েছে? প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে যেহেতু ভাড়া দেওয়া হয়েছে, আর সম্পদ কমেছে যেহেতু নগদ টাকায় ভাড়াটা দেওয়া হয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, আর সম্পদ হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। সম্পদ ক্রয় পরিবহন হিসাবটা দিলাম, যে ক্রয়কৃত পণ্য প্রতিষ্ঠান জিনিসের জন্য ভাড়া দেওয়া হয়েছে সেটা ক্রয় পরিবহন, ভাড়া হিসাব হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানে এবং সম্পদ হ্রাস পেয়েছে যেহেতু নগদ টাকা দিয়ে ভাড়াটা পরিশোধ করা হয়েছে। এগুলোতে দেখাচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে কারণ, আর এই যে ব্যয় এবং সম্পদ আলাদা সেটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী, হিসাবের শ্রেণী। কারণ দেখাচ্ছি কি কারণে ঘটেছে, ডেবিট এবং ক্রেডিট, এটা হচ্ছে সেই খাত, ডেবিট এবং ক্রেডিট দেখাচ্ছি। এটা হচ্ছে পক্ষ, দুটি পক্ষ বের করছি আমরা। এটা একটা আইটেমের মাধ্যমে পক্ষ বের করছি, সেখান থেকে আমরা ডেবিট ক্রেডিট দেখছি, শ্রেণীটা দেখছি কি সম্পদ কি ব্যয় এগুলো দেখছি, তারপরে কি কারণে এই ডেবিট ক্রেডিট হলো সেটাও আমরা দেখছি। একই সাথে কিন্তু অনেকগুলো কাজ একসাথে করা হয়ে যাচ্ছে। এখনও কিছু হিসাব বাকি আছে, আমি দেখিয়ে দিলাম। 26 তারিখে দেখো, মার্চের 26 তারিখে একটা লেনদেন হয়েছে, সেটা হচ্ছে রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত আসলো। রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত আসলো। এখানে খেয়াল করে দেখো যে আমরা 18 তারিখে একটা লেনদেন পাশে লিখে রেখেছিলাম যে এটা কাজে লাগবে। $200 ব্যাগ 1 লক্ষ টাকা দিয়ে বিক্রয় করা হয়েছিল, তাই না? আচ্ছা, 18 তারিখে যে লেনদেনটা হয়েছিল সেখানে 200 ব্যাগ সিমেন্ট বাকিতে কি করা হয়েছিল, 1 লক্ষ টাকায় বাকিতে রেজা ট্রেডার্সের নিকট বিক্রয় করা হয়েছিল। তখন আমাদের কি হয়েছিল, প্রাপ্য হিসেবে একটা পেয়েছিলাম, বা রেজা ট্রেডার্স যেটাই বলো না কেন সে একটা হিসাব পেয়েছিলাম, আর বিক্রয় হিসাব পেয়েছিলাম। বিক্রয় করার ফলে আয় বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানে এবং সাথে সাথে দেনাদার সৃষ্টি হয়েছে, যে টাকাটা আমি ভবিষ্যতে পাবো সেটাও সম্পদ ছিল প্রতিষ্ঠানের। এখন দেখো, রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত আসলো। এখানে কি টাকার কোনো অ্যামাউন্ট দেওয়া আছে? কত হাজার টাকাটা, মানে 10 ব্যাগ তো পেলাম, কত টাকার কি কোনো পরিমাণ দেওয়া আছে? কত পরিমাণ টাকা ফেরত আসলো প্রতিষ্ঠানে? রেজা ট্রেডার্সে যে বিক্রি করেছিলাম সেখান থেকে কত পরিমাণের টাকার অ্যামাউন্টটা দেওয়া নেই, যে খালি ব্যাগের কথা বলেছে, কিন্তু কি পরিমাণ টাকার পণ্য ফেরত আসলো প্রতিষ্ঠানে সেটা কিন্তু বলা নেই। তাহলে খেয়াল করে দেখো যে এখানে একটু কাজ আছে। 200 ব্যাগ সিমেন্ট 1 লক্ষ টাকা, আমরা আগে এক ব্যাগের সিমেন্টের দাম বের করে নেই। দেখো 500 টাকা গুণিত হচ্ছে 10, তার মানে কি 5000 টাকা। এখানে দেখো আমি নিচে করে দিই, উপরে অনেক সময় দেখা যায় না শিক্ষার্থীরা। 1 লক্ষ টাকায় আমরা কি করেছিলাম, বিক্রয় করেছিলাম। 200 ব্যাগ
সিমেন্ট ছিল সেটা 1 লক্ষ টাকায় বাকিতে বিক্রয় করেছিলাম, তাহলে ভাগ দিলে কি আসে? 500 টাকা আসে। এক ব্যাগ সিমেন্টের দাম 500 টাকা, তাহলে 10 ব্যাগ হলে 10 দ্বারা গুণিত করলে কি আসে? 5000 টাকা। তাহলে প্রতিষ্ঠানে 5000 টাকার পণ্য ফেরত আসলো, প্রতিষ্ঠানে 5000 টাকার পণ্য ফেরত আসলো। যেহেতু বিক্রয় করা হয়েছিল ওই হিসাবটা রিভার্সে চলে যাবে। যে হিসাবটা আমরা করেছিলাম দেনাদার হিসাব ডেবিট বা রেজার্ভ ট্রেডার্স হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু পণ্য ফেরত আসলো, ফেরত আসার ফলে কী হবে? হিসাবটা উল্টে যাবে। এখন দেখো বিক্রয় করেছিলাম, বিক্রয় হিসাব ক্রেডিট ছিল, এখন বিক্রয় ফেরত, যেহেতু বিক্রিত মাল প্রতিষ্ঠানে ফেরত এসেছে, পণ্য প্রতিষ্ঠানে ফেরত এসেছে, সেহেতু বিক্রয় ফেরত হিসাব হচ্ছে ডেবিট হিসাব। আর হচ্ছে রেজার্ভ ট্রেডার্স হিসাব ক্রেডিট। কেন ডেবিট ক্রেডিট বলছি? এটা তো আমাদের বের করা হয়ে গেল। এখানে হবে 5000 টাকা, এখানে একটা হিসাব ছিল তাই আমি দেখিয়ে দিলাম, তাছাড়া কোনো হিসাব নেই, যেটা থাকবে সেটাই বসিয়ে দিব আমরা। তখন কি হয়েছিল? আমাদের আয় বৃদ্ধি পেয়েছিল, এখন আমাদের আয়টা হ্রাস পেয়েছে। তখন কী হয়েছিল? সে সময় সম্পত্তি বা সম্পদ বৃদ্ধি পেয়েছিল, এখন সম্পদ হ্রাস পাবে। ফেরত আসলে যেটা আমি আয় করেছিলাম সে টাকাটা ফেরত আসলো, তাহলে এই 5000 টাকাটা আমার আয় হ্রাস পেল। আর যে পাওনাটা আমি পেতাম, দেনাদারের সৃষ্টি হয়েছিল সে রেজার্ভ ট্রেডার্স যে সম্পত্তিটা ছিল প্রতিষ্ঠানের জন্য, সেটাও হ্রাস পেল, কারণ 5000 টাকা পণ্য প্রতিষ্ঠানে ফেরত আসলো। আচ্ছা, এই হলো হিসাব। আরেকটা আছে আমাদের, তাহলেই শেষ হয়ে যাবে। আরেকটা হচ্ছে 28 তারিখে রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয়। 28 তারিখের হিসাবে কী ছিল? রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় 2,20,000 2,20,000 টাকা। আচ্ছা, এখানে দেখো রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটা মোটর ভ্যান ক্রয় করেছে। এই মোটর ভ্যানটা প্রতিষ্ঠানের জন্য কি? এটা কি 1 বছরের জন্য ক্রয় করেছে? না, মোটর ভ্যানটা প্রতিষ্ঠানের অনেক দিন পর্যন্ত সার্ভিস দিবে, কেননা একটা সম্পদ যখন ক্রয় করা হয় সেটা শুধু 1 বছরের জন্য নয়। মোটর ভ্যানটা রড এবং সিমেন্টই আনানোর জন্য ক্রয় করা হয়েছে। তো প্রতিষ্ঠানে এটা হচ্ছে সম্পদ, মোটর ভ্যানটা হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। তাহলে একটা হিসাব পেলাম আমরা মোটর ভ্যান হিসাব, মোটর ভ্যান হিসাব। আর এটা কী পেলাম? নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়ে মোটর ভ্যানটা ক্রয় করা হয়েছিল। মোটর ভ্যান যেহেতু সম্পদ, তাহলে প্রতিষ্ঠানে কি হয়েছে? সম্পদ বৃদ্ধি পেয়েছে। মোটর ভ্যান কেনাতে প্রতিষ্ঠানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর নগদ টাকা যেহেতু চলে গেছে, নগদ টাকা দিয়ে মোটর ভ্যানটা ক্রয় করা হয়েছিল, সেজন্য সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট, সম্পদ হ্রাস পেলে হবে ক্রেডিট। তো এই ছিল আমাদের লেনদেনগুলো আমরা অ্যানালাইসিস করলাম প্রতিটা হিসাব এখানে। এখন দেখিয়ে দিই, প্রথমে যেটা লিখেছিলাম এটা হচ্ছে পক্ষ, দুটি পক্ষ হিসাব করা হয়েছে, ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা হয়েছে। আর এটা হচ্ছে শ্রেণী, আর এটা হচ্ছে কারণ। আচ্ছা,
এখন দেখো কি করতে বলেছে, আমরা এখন দেখব কি করতে বলেছে। প্রতিটা হিসাবটা অ্যানালাইসিস করলাম, এখন কি করণীয় সেটা দেখি আমরা। উপযুক্ত তথ্য হইতে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। এই যে লেনদেনগুলো আমরা অ্যানালাইসিস করলাম, সেখান থেকে ব্যয় নির্ণয় করতে বলেছে। তো তোমরা খেয়াল করে দেখো যে এখানে বইয়ে দেখো যে মার্চের 2 তারিখে 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা, 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা। প্রথম হিসাবটাতে ছিল আমাদের ব্যয় হিসাব, ক্রয় করলে কি হয়, ব্যয় বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে আর কোনো হিসাব নেই। এখন খেয়াল করে দেখো যে এই যে 20 তারিখে একটি হিসাব আছে, 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান করা হয়েছে 25,000 টাকা। এখানেও কিন্তু ভাড়া হিসাবে ব্যয় হিসাব এসেছিল। তাহলে এই দুইটা হিসাবই আমরা পেলাম এই অঙ্কে ব্যয় হিসাব। তাহলে মার্চের যে 2 তারিখ সেই একটা হিসাব আছে এখানে, 1000 ব্যাগ সিমেন্ট করা 4 লক্ষ টাকা, সেখান থেকে একটা হিসাব আসবে ব্যয় হিসাব। আর এটা আছে 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। এই 4 লক্ষ এবং 25,000 টাকা যোগ করে দিলে আমাদের ব্যয়ের পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে 4,25,000 টাকাই হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ। অঙ্কের ছকে যখন দেখাবো তোমরা, তখন তারিখ, বিবরণ, টাকা, এখানে 2 তারিখ এবং 4 তারিখ আসবে। আর প্রথমে হচ্ছে সিমেন্ট ক্রয় করা হয়েছে আর ট্রাক ভাড়া দেওয়া হয়েছে, দুইটা হিসাব এখানে যোগ করে দিলে যোগ অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবো আমরা। তাহলে কি 4,25,000 টাকাটাই হচ্ছে আমাদের মোট ব্যয়ের পরিমাণ। এবারে খ নম্বরে দেখো কি করতে বলেছে, মার্চের 2 থেকে 15 তারিখে হিসাব লেনদেনগুলো হিসাবে শ্রেণী উল্লেখ করে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। 2 থেকে 15 তারিখের যে লেনদেনগুলো ঘটেছিল সেই লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় করে শ্রেণী উল্লেখ করতে বলেছে। আমরা অলরেডি সবগুলো করেই ফেলেছি, কারণ পক্ষ দুটো বের করেছি, ডেবিট ক্রেডিটও আমরা বের করেছি, শ্রেণীটা বের করেছি। এই পর্যন্ত করলে আমাদের কি হবে, খ নম্বরের অ্যান্সার হয়ে যাবে। এই পর্যন্ত আমরা করব ছকের মাধ্যমে, তখন আমাদের কি হয়ে যাবে, অ্যান্সারটা বের হয়ে যাবে। তখন আমরা খ নম্বর ছকে কি করব, বিবরণ, হিসাব খাত, ডেবিট অবলিক ক্রেডিট দেখাবো। এখানে টাকা দেখাবো। তারপরে কি দেখাবো, আরেকটা ছকে আরেকটা দেখাবো শ্রেণী, তারিখ, হিসাব খাত। এই হিসাব পক্ষ দুটো বের করলাম যে খাত, সেই খাত দুটো দেখাবো। ডেবিট এবং ক্রেডিট দেখাবো। টাকার অ্যামাউন্টটা দেখাবো, যেহেতু টাকার একটা অপশন আছে এখানে, কত টাকা ডেবিট কত টাকা ক্রেডিট আছে সেটা দেখাবো। আর শ্রেণীটা হচ্ছে এইটা, সম্পদ কি আয় কি দায়, এইগুলো আমরা আইডেন্টিফাই করব। অলরেডি করেই ফেলেছি, সেগুলো শুধু বসিয়ে দিব, তাহলে আমাদের খ হয়ে যাবে। আমরা প্রতিটা আইটেম অ্যানালাইসিস করে প্রতিটা ভেঙে ভেঙে দেখানো হয়ে গেছে, শুধু বসিয়ে দিতে হবে। এরপরে দেখো গ নম্বরে কি বলেছে, মার্চের 18 থেকে 28 তারিখের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট। এখানে কি বলেছে, কারণ সহ বলেছে। ওখানে শুধু বলেছিল শ্রেণী দেখাও, আর এখানে কারণ সহ দেখাও ডেবিট ক্রেডিট কেন হয়েছে সেটা বলেছে। সে কারণটা আমাদেরকে দেখাতে হবে। এই কারণটাই হচ্ছে হ্রাস বৃদ্ধি। এই একটা কারণ ছিল। এই পুরোটাই এখন আমরা যেভাবে অঙ্কটা শেষ করেছিলাম, প্রতিটা হিসাব যেভাবে করেছিলাম, সেটাই আমাদের গ নম্বরে অ্যান্সার হয়ে গিয়েছিল। তারপরেও এখানে টাকার শ্রেণী এবং কারণ দেখাতে পারো। আরেকটা হিসাব ছক বের করে এখানে কারণ দেখাবো আমরা, তারিখ দিব, হিসাব খাতগুলো দেখাবো, ডেবিট ক্রেডিট দেব, টাকাটা বসাবো। তারপরে হচ্ছে শ্রেণী, এখানে আর আলাদা কোনো ঘর হবে না, ওখানেই সম্পদ বৃদ্ধি এবং হ্রাস দেখিয়ে দিব। আমরা আলাদা কোনো ঘর করব না, এটা হচ্ছে কারণ লিখব। কারণ লিখলে এখানে শ্রেণী এবং এখানে আমরা কারণ দেখিয়ে দেব। কারণ দিলেই সম্পদ বৃদ্ধি এবং হ্রাস এখানে এই ছকের মধ্যে লিখলেই আমাদের হয়ে যাবে। তো এই ছিল সৃজনশীল 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ক খ গ 3টাই আমাদের সলভ করা হয়ে গেছে। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বেশি বেশি দেখবা যে যেভাবে বুঝালাম। আশা করি কোনো আইটেম বুঝতে সমস্যা হয়নি এবং অঙ্ক করতে কোনো প্রবলেম হবে না। তো আজকে ক্লাস এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য
ও মঙ্গল কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।